আসসালামু আলাইকুম। শুরু করছি আগুনের ছাই গল্পের পরবর্তী অংশ। কোন সত্যি লুকিয়ে আছে ইয়াসিরকে ঘিরে? হাসপাতালের করিডোরে পায়চারি করছেন মাহিন শেখ। ছেলেটার এই অবস্থায় তিনি স্থির হয়ে বসে থাকতে পারছেন না। রেদওয়ান এসে তার কাঁধে হাত রাখল। ফাহিমের কিচ্ছু হবে না, তুমি এত টেনশন করো না। মাহিন শেখ যেন এবার ভেঙে পড়লেন। এতক্ষণ ধরে চেপে রাখা কান্নাটা উগরে দিলেন। কিভাবে টেনশন করব না বলতো? আমার ছেলেটার এই অবস্থা, ডাক্তাররাও কিছু বলছে না। ওদিকে তোর ছোট মার কি অবস্থা কে জানে? ছোট মা কিংবা বাড়ির কেউই কিছু জানে না, শুধু তোমাকেই জানিয়েছি। মাহিন শেখ চোখের পানি মুছতে মুছতে বললেন, ভালো করেছিস বৌমা। আরিয়া মাহিন শেখের দিকে এগিয়ে গেল। মাহিন শেখ তার মাথায় হাত রেখে বললেন, বাড়ির এই বিপদে যে তুমি এভাবে ছুটে আসবে তা আমি ভাবতেই পারিনি মা। আরিয়া আর রেদওয়ান ধরে তাকে পাশের চেয়ারে বসিয়ে দিল। ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসতেই তিনজনে উঠে তার কাছে গেল। ডাক্তার, আমার ভাইয়ের কি অবস্থা? রেদওয়ান জিজ্ঞেস করল। দেখুন, ওনার মাথা ফেটে বেশ অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। ব্লাড ডোনেট চলছে, আরও লাগতে পারে। তার ব্যবস্থা করে রাখবেন। আর একটা কথা। কি ডাক্তার? মাহিন শেখ জিজ্ঞেস করল। অচেতন অবস্থায় উনি বারবার একটাই নাম ধরে ডাকছেন। তিনজন ওর মুখ চাওয়াচাই করলো। আরিয়া জিজ্ঞেস করলো, কি নাম? পারু। উনি পারু বলে কাউকে ডাকছেন। পারলে আপনারা তাকে এনে হাজির করুন। দেখুন, ওনার নিজের লড়াই করাটাও ভীষণ জরুরি। বাঁচার জন্য ওনাকেও চেষ্টা করতে হবে। ওনার প্রেশারটাও ওঠানামা করছে। অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলছেন উনি। আমার মনে উনি তার জন্যই রেসপন্স করছেন না ঠিক করে। ডাক্তার আবার অপারেশন রুমের ভেতরে চলে গেলেন। রেদওয়ান, মাহিন শেখ, আরিয়া বেশ চিন্তায় পড়ল। কে এই পারু? আর এর সাথে ফাইমেরই বা কি সম্পর্ক? রেদওয়ানের হঠাৎ কি হলো কে জানে। ও আসছি বলে সেখান থেকে বেরিয়ে গেল। আরিয়া ও ঝটপট ফোন দিয়ে রবিকে রক্তের বিষয়টা জানিয়ে দিল। রবি জানালো সে ম্যানেজ করে নিয়ে আসছে। মিতুর অফিসের বাইরে এসে গাড়ি থামালো রেদওয়ান। সে যা করতে যাচ্ছে সে বিষয়ে রেদওয়ান নিশ্চিত নয়। শুধু একটা খটকা। তার রিসিপশনের দিকে সে দেখেছিল ফাহিমকে একটা মেয়ের পিছু পিছু ঘুরতে। মেয়েটার দিকে কেমন যেন অদ্ভুত চাহনি ছিল ফাহিমের। রেদওয়ানের এই কিউরিসিটি তাকে এখানে এসে দাঁড় করিয়েছে। আপাতত সে এখন একটাই প্রার্থনা করছে, তার ভাই যেন সুস্থ হয়ে যায়। অফিসের মুখে ঢুকতেই সিকিউরিটি গার্ড আটকালো তাকে। কোথায় যাবেন স্যার? ভিতরে যাব। কাকে চাই সেটা বলুন। মিতু ম্যাডামের সাথে কথা বলেছেন? উনি কি এখন যেতে বলেছে আপনাকে? হ্যাঁ। মিথ্যা বলল রেদওয়ান। সিকিউরিটি গার্ড তাকে ছেড়ে দিল। ভেতরে ঢুকেই দেখা হলো মিতুর সাথে। মিতু তাকে দেখেই এগিয়ে এলো। কি ব্যাপার ভাইয়া, হঠাৎ এখানে? একটা হেল্প করতে পারবি? হ্যাঁ বলো না, কি হেল্প? রেদওয়ান তাকে সব খুলে বলল। মিতু একটু চিন্তিত হয়ে বলল, তুমি মেয়েটাকে চেনো? নাম বলতে পারবে? রেদওয়ান মাথা নাড়ল। সে তো তার মুখটাও দেখেনি। তাহলে কিভাবে চিনবে? তাহলে কিভাবে খুঁজবে তাকে? এখানে তো ছেলেদের থেকে মেয়েরা বেশি। এক দুইজন মেয়ে নেই যে সহজে খুঁজে পাবে। আর সেদিন তোমার বাসায় যারা গিয়েছিল তার মধ্যে দুজন আজ আসেনি, ছুটি নিয়েছে কিছুদিনের জন্য। রেদওয়ান বেশ চিন্তায় পড়ে গেল। সে মেয়েটাও কি তবে ছুটিতে আছে? যদি থাকে তাহলে কিভাবে খুঁজবে তাকে? তাদের অ্যাড্রেস আছে তোর কাছে? না ভাইয়া, সেভাবে তো কারো ডিটেলস রাখা হয় না। এখানে যে কেউ হুটহাট চলে আসে কাজের জন্য। এমনও হয় একদিন কিংবা 2 দিনের জন্য কাজ করে চলে যায়। আর যারা ডিটেলস দিতে চায় না তাদের আমি জোরও করি না। রেদওয়ানের হঠাৎ কিছু একটা মনে পড়ল। সে তড়িঘড়ি মিতুকে বলল, আচ্ছা শোন, সেদিন যারা যারা গিয়েছিল তাদের মধ্যে শুধু ওই মেয়েটারই মুখ ঢাকা ছিল।
মিতু উঠে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর সে একটা মেয়েকে নিয়ে বেরিয়ে এলো। ভাইয়া, এই কি সে? রেদওয়ান উঠে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। তুমি আমার ভাই ফাহিমকে চেনো? মীরা শুকনো মুখে বলল, না। ওহ, তাহলে হয়তো আমারই বোঝার ভুল। মিতু, হ্যাঁ ভাইয়া, উনি তো বলছে ইনি সেই মেয়ে নন। তাহলে আমি এখন ও মেয়েকে কোথায় খুঁজে পাবো, কিভাবে বাঁচাবো আমার ভাইকে? কথাটা মীরার কানে যেতেই সে থমকে দাঁড়ালো। রেদওয়ানের সামনে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি 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 হয়েছে ওনার? রেদওয়ান অবাক হয়ে তাকালো তার দিকে। সাথে মিতুও অ্যাক্সিডেন্ট করেছে। মীরার যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। তবে তার ধারণাই সত্যি হলো। সে যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। আমি যাব, আমায় নিয়ে চলুন প্লিজ। কিন্তু তুমি তো। আমি পারো। আমায় ওর কাছে নিয়ে চলুন প্লিজ। পারো নামটা শুনেই রেদওয়ানের মুখে যেন তৃপ্তির হাসি ফুটে উঠল। ও তো এখানে এসে এই নাম একবারও উচ্চারণ করেনি, তাহলে সে জানলো কি করে? চলো আমার সাথে। রেদওয়ান মীরাকে নিয়ে গাড়িতে উঠল, আর মিতু শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সব যেন তার মাথার উপর দিয়ে গেল। তবে এটাই কারণ যার জন্য তুমি ফাহিমের থেকে দূরে সরে থাকছো। মীরা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। রেদওয়ান গম্ভীর গলায় বলল, আর থাকবে না। আমার ভাইকে ছেড়ে আর কোথাও যাবে না তুমি। কিন্তু, কোনো কিন্তু নয়, আমি বলছি তো। মীরা আর কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যে গাড়ি হাসপাতালে পৌঁছে গেল। মীরা যেন এক প্রকার ছুটে বেরিয়ে এলো ফাহিমের কেবিনের সামনে। আরিয়া আর মাহিন শেখ তাকে দেখে কৌতূহলী চোখে চাইলেন। পেছন থেকে রেদওয়ান এসে বলল, এই সেই পারু যাকে আমার ভাই খুঁজছে। দুজনে যেন চরম অবাক হলো। মাহিন শেখ এগিয়ে এলেন মীরার কাছে। তুমি কে মা, আর আমার ছেলেকে কিভাবে চেনো? এসব কথা পরে হবে চাচ্চু, আগে ডাক্তারকে ডাকো। মাহিন শেখ তাই করলেন। ডাক্তার এসে মীরাকে নিয়ে ভেতরে গেল। ততক্ষণে ফাহিমকে অন্য কেবিনে শিফট করা হয়েছে। আরিয়া রেদওয়ানের দিকে চেয়ে বলল, ওকে কোথায় খুঁজে পেলেন? রেদওয়ান মুচকি হেসে বলল, সে এক লম্বা গল্প, পরে বলবো। আনোয়ার শেখ বসে আছেন রুমে, অফিসের কিছু ফাইলপত্র দেখছেন। তখনই তার কাছে আননোন নাম্বার থেকে কল এলো। আনোয়ার শেখ রিসিভ করলেন। হ্যালো, কে? ওপাশ থেকে গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো, আনোয়ার শেখ। হ্যাঁ আমি। আপনি কে বলছেন? তোমার শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? হ্যাঁ, তোমার ভালোর জন্যই তোমাকে ফোন করলাম। কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। তোমার আশেপাশে যারা আছে, যাদের তুমি নিজের আপনজন মনে করছো, তারা কেউ তোমার আপনজন নয়। বন্ধু বেশে শত্রু ঘুরছে তোমার আশেপাশে। শত্রু? আমার আশেপাশে? কি সব পাগলের মতো বকছেন ভাই? আর কোনো কাজ নেই আপনার? আমার কথাগুলো মজা হিসাবে নিও না, পরে পস্তাতে হবে। চোখ কান খোলা রাখো, নিজেই সব বুঝতে পারবে। আচ্ছা, আমায় সাহায্য করে আপনার কী লাভ, সেটা তোমার না জানলেও চলবে। লোকটা ফোন কেটে দিল। আনোয়ার শেখ বিড়বিড় করে বলে উঠলেন, যত সব পাগল ছাগল, কোথা থেকে যে আমার কপালে জোটে কে জানে। মেহবুবা বেগম হাঁপাতে হাঁপাতে রুমে ঢুকলেন। আনোয়ার শেখ তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এমন করছো কেন? ধানে গরু পড়ছে নাকি? তুমি এখানে চুপচাপ বসে আছো, ওদিকে কত বড় অঘটন ঘটেছে জানো? কি হয়েছে? আমাদের ফাহিম অ্যাক্সিডেন্ট করেছে, দ্রুত হসপিটালে চলো। ওদিকে ছেলেটার কি অবস্থা উপরওয়ালা জানে। কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন মেহবুবা বেগম। আনোয়ার শেখ উঠে দাঁড়ালেন। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, চলো চলো হসপিটালে চলো। ওখানে কে কে আছে? রেদওয়ান, আরিয়া আর মাহিন আছে। ওরা আমাদের কিছু জানায়নি কেন? পাগলের মতো প্রশ্ন করছো কেন? আমরা টেনশন করব বলে জানায়নি। ছোট তো শুনে থেকেই কেঁদে কেটে একসার করে ফেলেছে। তারা দ্রুত হসপিটালের দিকে রওনা দিল। আনোয়ার শেখ এবার চিন্তিত হয়ে পড়লেন। তখন ফোনে ওই লোকটা কথাগুলো কেন বলল? তবে কি ফাহিমের এই অবস্থার সাথে লোকটার বলা কথার কোনো সম্পর্ক আছে? ফাহিম আর তৃষার রুমে বসে ল্যাপটপ ঘাঁটছে। স্ক্রিনে দেখাচ্ছে তারা আরিয়া মেহেরিন কে নিয়ে ঘাটাঘাটি করছে। সাইম বলে উঠল, তুই শিওর এনার সাথে স্নিগ্ধার কোনো সম্পর্ক আছে?
তৃষা বিভ্রান্তিতে মাথা নাড়ালো। জানি না, আমার শুধু মনে হলো একটা খটকা। খটকাটা কেন হলো জানি না। তৃষা যেন কোনো প্রশ্নেরই যথাযথ উত্তর দিতে পারল না। কথাগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। প্রতাপ চৌধুরী রুমে এলেন তখনই, সাথে ইয়াসির। তোরা দুজন এখানে? দেখ কে এসেছে। ইয়াসিরকে দেখে তৃষা কেমন অন্যমনস্ক হয়ে পড়ল। ইয়াসির এসে বসল সাইমের পাশে। সাইমকে জিজ্ঞেস করলো, তোমাকে কে নিয়ে গিয়েছিল? তুমি তার মুখ দেখোনি? সাইম মাথা নাড়ল। না, আমাকে নিয়ে যাওয়ার পরেও সে যতবার আমার কাছে এসেছে ততবারই তার মুখ ঢাকা ছিল। কণ্ঠ তো শুনেছিলে, চেনা লাগেনি? সাইম এবারও মাথা নাড়ল। ইয়াসির চিন্তিত মুখে বলল, তৃষা, তোমার সাথে কি কি হয়েছে আমায় বলো। তৃষা লেটার পাঠানোর বিষয়টা ছাড়া বাকি সব বলল ইয়াসিরকে। প্রতাপ চৌধুরী বললেন, কি করব এখন? কোনো মতেই তো খুঁজে বার করতে পারছি না কে এসব করছে। আর স্নিগ্ধা যদি হয় তবে সে কোথায়? আর সে এত কিছু জানতে পারছে কিভাবে? সাইমের সাথেই বা যেটা হলো সেটাও কি স্নিগ্ধা করেছে? কিচ্ছু বুঝতে পারছি না। কি করব? কি ঝামেলা এসে জুড়ে বসলো কে জানে। আকাম করার আগে মনে ছিল না যে এমন সমস্যায় পড়তে পারেন। ইয়াসিরের কথায় প্রতাপ চৌধুরী কিরমির করে উঠলেন, তুমিও তো ধোয়া তুলসী পাতা নও, ভুলে যেও না তুমি কি করেছ। ভুলিনি, তবে আমি আপনাদের মতো এমন ঘৃণ্য কিছু করিনি। আমি শুধু সত্যিটা জেনেও চেপে গেছি। স্নিগ্ধাকে সাহায্য করিনি, শুধু এতটুকুই। তবে ওর কোনো ক্ষতি কিন্তু আমি করিনি। আচ্ছা, এতই যখন ঠিক ভুলের বিচার করছো এখন তবে সেদিন সব দেখেও চুপ ছিলে কেন? আমাদের তো আটকাও নি। আরে মশাই, যেখানে আমার নিজের লাভ জড়িয়ে আছে সেখানে কে নিজে থেকে নিজের পায়ে কুড়াল মারবে বলুন তো? ভুলে যাবেন না ওই জমির অংশীদার আমিও। হ্যাঁ হ্যাঁ, ওটা তো তোমার মুখ বন্ধ রাখার জন্য। কিন্তু যাই বলো, তোমার মতো লোক প্রফেসর কিভাবে হলো তা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। আপনার মতো হারামি যেভাবে এত বড় বিজনেসম্যান হয়েছে সেভাবে। রেদওয়ানি কি ছায়া মানব? ফাহিমের মুখে অক্সিজেন মাস্ক, এক হাতে স্লাইন চলছে, অন্য হাতটা ধরে বসে তার দিকে পলকহীন চোখে চেয়ে আছে মীরা। চোখ দুটো তার লাল টুকটুকে, দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে কাঁদছিল। আরিয়া এসে তার পাশে বসলো। বাড়ির সবাই রওনা দিয়েছে এখানে আসার উদ্দেশ্যে, এখনও এসে পৌঁছায়নি। রেদন আর মাহিন শেখ ক্যান্টিনে গেছে। ফাহিম এখন বিপদমুক্ত। রেদওয়ান তাই মাহিন শেখকে নিয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরেই না খাওয়া সে। আরিয়া মীরার কাঁধে হাত রাখতে মীরা চমকে পেছনে ফিরল। এখানে বসে কি করছো? খেয়েছো কিছু? মীরা মাথা নাড়ল। ওঠো, চলো আমার সাথে, কিছু খেয়ে নেবে। আর কান্নাকাটি করো না। ও এখন ঠিক আছে। সব দোষ আমার জন্যই ওর এই অবস্থা। নিজেকে ব্লেম করা বন্ধ করো, এটা ভাগ্য। ফাহিমের ভাগ্যে এটা ছিল, তাই হয়েছে। এর জন্য তুমি দায়ী নও। কিন্তু আমি যদি ওকে তখন ফিরিয়ে না দিতাম তবে এটা হতো না। আবার কেঁদে উঠল মীরা। আরিয়া তাকে সামলানোর চেষ্টা করলো। কে বলল হতো না? উপরওয়ালার খেল বোঝা বড়ই দুঃসাধ্য। তোমার বা আমার মতো সাধারণ মানুষ সেটা বুঝবে না। আচ্ছা, একটু পরে যদি আমাদের সাথে এমন কিছু ঘটে তবে তুমি কাকে দোষ দেবে? নিজেকে? নাকি এটা ভাববে তখন যে তুমি এখানে না আসলে দুর্ঘটনা ঘটতো না? মীরা চুপ করে রইল, উত্তর দিল না। আরিয়া আবার বলে উঠল, কান্নাকাটি বন্ধ করো আর ওর জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মীরা মাথা নাড়ালো। আরিয়া উঠে বাইরে যেতেই বাড়ির সবাই সেখানে উপস্থিত হলো। সকলের চোখে মুখে উৎকণ্ঠা। রাবেয়া বেগম কাঁদতে কাঁদতে আরিয়াকে বলল, আমার ছেলে কেমন আছে? ও ঠিক আছে তো? ডাক্তার কি বলেছে? ও কি আর বাঁচবে না? উফ ছোট, কি সব
অলক্ষণে কথাবার্তা বলছিস, চুপ কর, কিচ্ছু হবে না ওর। আরিয়া রাবেয়া বেগমকে শান্ত করার চেষ্টা করল। আপনি এত চিন্তা করবেন না, ওর অপারেশন হয়ে গেছে, ফাহিম এখন বিপদমুক্ত, কান্নাকাটি করবেন না। কোথায় আমার ফাহিম? আমাকে ওর কাছে নিয়ে চলো। আরিয়া বারণ করতে চেয়েও করল না। মায়ের মন তো, ছেলেকে সামনাসামনি না দেখা অবধি শান্ত হবে না। আরিয়া ওকে নিয়ে ভেতরে গেল। মীরা ওদের দেখে দ্রুত ফাহিমের কাছ থেকে সরে গেল। ফাহিমের চিন্তায় কেউ তাকে খেয়াল করলো না। রাবেয়া বেগম হুমড়ি খেয়ে পড়লেন ছেলের উপর। মেহবুবা বেগম তাকে আটকে নিল। আরিয়া মীরাকে নিয়ে বেরিয়ে এলো। ততক্ষণে রেদওয়ান ও মাহিন শেখ ও সেখানে এসে দাঁড়িয়েছে। বাড়ির সবাই চলে এসেছে। আরিয়ার কথা শুনে মাহিন শেখ ভেতরে ঢুকে গেল। রেদওয়ান আরিয়াকে বলল, ওকে নিয়ে কোথায় যাচ্ছেন? বাইরে। সবাই দেখলে হাজারখানা প্রশ্ন করবে। ওর এখন যা মনের অবস্থা, তাতে এত কিছু সহ্য করতে পারবে না। কোথাও যাবে না, আমি আছি। আপনি আছেন মানে আপনি কি করবেন সেটা সময় হলে দেখতে পাবেন। আরিয়া মীরাকে নিয়ে সেখানে রাখা চেয়ারে বসে পড়ল, সাথে রেদওয়ানও। বেশ অনেকটা সময় পর বাড়ির সবাই একে একে কেবিন থেকে বেরিয়ে এলো। ডাক্তার এত চিৎকার চেঁচামেচি করতে বারণ করেছে। এত লোকের এখন এখানে থাকা ঠিক না। মেহবুবা বেগম রাবেয়া বেগমকে ধরে বসিয়ে দিলেন। এতক্ষণে শ্রাবন্তীর নজর মীরার দিকে পড়ল। সে আরিয়াকে জিজ্ঞেস করলো, ভাবি, তোমার সাথে এটাকে? শ্রাবন্তীর কথাই সবাই মীরার দিকে চাইল। আরিয়া বুঝতে পারলো না সে সবার কাছে মীরার কি পরিচয় দেবে। ও ফাহিমের গার্লফ্রেন্ড। রেদওয়ানের সোজাসাপটা কথায় যেন সবার হুঁশ উড়ে গেল। চমকে উঠল রাবেয়া বেগম। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি ছোট মা, ফাহিম ওকে ভালোবাসে। মেহবুবা বেগম বলে উঠলেন, কিন্তু ও এখানে কেন? আর ওকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি তোমায় মা। ও মিতুর অফিসে কাজ করে, আমাদের রিসিপশনে সাজানোর জন্য এসেছিল। হ্যাঁ হ্যাঁ, এজন্যই তো চেনা চেনা লাগছে। তুমি তো সেই মুখ ঢাকা মেয়েটা, তাই না? হ্যাঁ। রেদওয়ান একে একে সবাইকে সবটা বলল। সবাই সব মেনে নিলেও খুশি হতে পারলেন না আনোয়ার শেখ। মুখটা তার কালো হয়ে এলো। এই সামান্য মেয়েটা তার বাড়ির বউ হবে? এটা ভাবতেই মনে মনে ক্ষেপে উঠলেন তিনি। এটা নিয়ে পরে মাহিন শেখের সাথে কথা বলবেন বলে ঠিক করলেন। যেভাবেই হোক তাকে বুঝিয়ে পাঠিয়ে পড়িয়ে এই মেয়েকে বাড়ির বউ হওয়া থেকে আটকাবেন তিনি। রাত 1:25। আরিয়া আর রেদওয়ান গাড়ি করে বাড়ি ফিরছে। মেহবুবা বেগম, রাবেয়া বেগম, মাহিন শেখ আর আনোয়ার শেখ হাসপাতালে আছে। মাঝে একবার ইয়াসির এসে দেখা করে আবার চলে গেছে। শান্ত নিরিবিলি রাস্তায় গাড়ি চলছে নিঃশব্দে। নীরবতা ভেঙে রেদওয়ান বলে উঠল, এমন চুপচাপ হয়ে আছেন যে, কি ভাবছেন? তেমন কিছু না। কিছু তো একটা আছেই। পুরনো প্রেমিকের কথা ভাবছেন নাকি? আপনি আপনার এই উল্টোপাল্টা কথাগুলো বলা বন্ধ করবেন প্লিজ? শুনতে ভালো লাগছে না। আচ্ছা বেশ করলাম, কিন্তু চুপচাপ এতটা পথ যায় কিভাবে? সেটা আমি কিভাবে বলবো? আমাকে জ্বালাতন করা বন্ধ করুন। আচ্ছা ঠিক আছে, আমি আর আপনাকে জ্বালাতন করছি না। রেদওয়ান কিছুক্ষণ চুপ করে থেকে গান গাওয়া শুরু করলো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। আরিয়া বিরক্ত মুখে তার দিকে চেয়ে বলল, আর কোনো গান পাইলেন না? কেন, এই গানটা খারাপ নাকি? হয় গান চেঞ্জ করুন, না হলে মুখ বন্ধ করে বসুন, একটাও কথা বলবেন না। আচ্ছা আচ্ছা, অন্য গানই গাইছি তবে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, হৃদয় অভিনয় দেহিনী। তুমি বিদেশিনী। হঠাৎই চমকে উঠল আরিয়া। রেদওয়ানের দিকে হতভম্ব হয়ে চাইল সে। এই গান, এই সুর, সব কিছু তার চেনা। রেদওয়ান তখন ও গেয়ে চলেছে।
আরিয়া পলকহীন চোখে তাকে দেখছে। এক পর্যায়ে রেদওয়ানের দৃষ্টি আরিয়ার দিকে পড়তে সে বলে উঠল, কি ব্যাপার, এভাবে কি দেখছেন? আরিয়া আনমনে বলে উঠল, আপনাকে। রেদওয়ান মুচকি মুচকি হাসতে লাগলো, আচ্ছা তাই বুঝি? আরিয়া বুঝতে পেরে থতমত খেয়ে গেল, কি কি তাই? আপনি আমাকে দেখছিলেন? কই না তো, আমি কেন আপনাকে দেখতে যাব? এখন কথা ঘুরিয়ে লাভ নেই, আপনি ধরা পড়ে গেছেন। ও হ্যালো, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন। আরিয়া মেহরিনের এখনো এতটাও খারাপ সময় আসেনি, তাই? রেদওয়ান এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাত দিয়ে আরিয়ার হাত ধরে এক টান দিল। সে টাল সামলাতে না পেরে কিছুটা রেদওয়ানের দিকে সরে এলো। রেদওয়ান শীতল কণ্ঠে বলল, আমাকে দেখতেই পারেন, আপনারই তো বর, তাতে এত লজ্জা কিসের? আরে আশ্চর্য তো, আমি কেন অযথা আপনাকে দেখতে যাব? রেদওয়ান আরিয়াকে ছেড়ে মিটিমিটি হাসতে লাগলো। আরিয়া বেশ বুঝতে পারল রেদওয়ান তার মজা নিচ্ছে। সে মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকালো। মাঝে মাঝে এমন একটা কাজ করে ফেলিস না তুই, বুদ্ধু কোথাকার। নিজের মাথায় বাড়ি দিল সে। কি লজ্জায় পড়তে হলো রেদওয়ানের সামনে। ওদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেল। রেদওয়ান রুমে গিয়েই ওয়াশরুমে ঢুকে গেল। আরিয়া ও ফ্রেশ হওয়ার জন্য আলমারি থেকে ড্রেস নেওয়ার জন্য আলমারি খুলল। ড্রেস খুঁজতে গিয়ে তার হাতে লেগে কিছু একটা নিচে পড়তেই মেঝেতে বেশ জোরে শব্দ হলো। কাচের কিছু পড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন। আরিয়া নিচের দিকে চাইল। একটা পারফিউমের বোতল। বোতলটা এখনো ভাঙেনি, অক্ষত আছে। আরিয়া বোতলটা মেঝে থেকে তুলে নিল। বেশ কৌতূহলী হয়ে পড়ল আরিয়া, এভাবে এখানে পারফিউমের বোতল কে রাখবে? আর কেনই বা রাখবে? বোতলটা জামা কাপড়ের ভেতরে ছিল, বোঝাই যায় কেউ লুকিয়ে রেখেছে। কিন্তু কেন? কে? সে তো রাখেনি। তবে কি রেদওয়ান? ওর বাকি পারফিউম তো সব বাইরে রাখা আছে, তবে এটা কেন লুকানো? সন্দেহ হলো আরিয়ার। সে বোতলের মুখটা খুলল, কিন্তু এই গন্ধটা নাকে যেতেই চমকে উঠল আরিয়া। তার মাথার মধ্যে সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে যেন। ওয়াশরুমের দরজা খোলার শব্দে আরিয়া ঝটপট পারফিউমের বোতলটা আবার আলমারির মধ্যে লুকিয়ে রাখল। চেহারাও স্বাভাবিক করে নিল, যেন কিছুই হয়নি। রেদওয়ান বাইরে এসে আরিয়াকে আলমারির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে কি করছেন? কেন? সে কৈফিয়ত আপনাকে কেন দেব? ভুলে যাবেন না এটা আমারও ঘর। আলমারি থেকে আমি আমার ড্রেস নিয়ে এসেছিলাম। এখন সরুন সামনে থেকে। রেদওয়ানকে এক প্রকার ধাক্কা দিয়েই আরিয়া ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল। রেদওয়ান মাথা চুলকাতে চুলকাতে বলল, যা বাবা, এমন চেতে গেল কেন? আমি বললামটা কি? লোকে ঠিকই বলে মেয়ে মানুষের মন বোঝা বড়ই দুষ্কর। রাত বাজে 3টে। আরিয়ার চোখে ঘুম নেই। সারাদিনের ক্লান্তিতে এতক্ষণে ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু কেন যেন আজ তার চোখে ঘুম ধরা দিচ্ছে না। পাশে রেদওয়ান অঘরে ঘুমোচ্ছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ল আরিয়া। না, এভাবে ঘুম আসবে না। উঠে ফোনটা নিয়ে ছাদের দিকে চলে গেল সে। আজকে পূর্ণিমা, চারিদিক আলোয় ভরে আছে। রাতের বেলাও মনে হচ্ছে দিন। আরিয়া কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর একপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করছে। বেশ কিছু সময় কাটানোর পর সে উঠে দাঁড়ালো। এভাবে সারা রাত তো আর ছাদে বসে থাকা যাবে না। এবার গিয়ে শুয়ে পড়বে সে। ঘুম আসলে আসবে। আরিয়া যখন ছাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো, তখন সিঁড়ির নিচ থেকে খটখট আওয়াজ ভেসে এলো। আরিয়া থেমে সেদিকে চাইল। সিঁড়ির নিচটায় ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে ঠিক করে দেখা যাচ্ছে না। আরিয়া ফোনের ফ্ল্যাশ অন করে এগিয়ে গেল সেদিকে। হঠাৎই কেই তার কোমর জড়িয়ে ধরে টান দিল। আরিয়ার হাত থেকে ফোনটা পড়ে ছিটকে গেল কিছুটা দূরে। লোকটা ফিসফিস করে বলে উঠল, এত রাতে এখানে কি? আরিয়া কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি আবার এসেছেন কেন? এটা কেমন প্রশ্ন সুইটহার্ট? আমি তোমার কাছে আসবো না তো কোথায় যাব? এত রাতে আপনি এখানে এলেন কি করে? লোকটা হাসলো। পরপরই আরিয়াকে আবারও কিছুটা চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তোমার কাছে আসা থেকে কে আটকায় আমায়?
আজ থেকে আমি রোজ রাতে তোমার কাছে আসব। তোমার ঠোঁটের স্বাদ না নিলে আমার যে ঘুম আসে না। আরিয়া কিছু বলার জন্য মুখ খুলতেই লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ঠোঁটজোড়া দখল করে নিল। গুনে গুনে 3 মিনিট পরে তাকে ছেড়ে দিল। আরিয়া হাঁপাতে লাগলো। লোকটা আদুরে গলায় বলল, আজ যাই বেব, কাল আবার আসবো। ব্যাস, কথাটুকু বলেই সে যে কোথায় উধাও হয়ে গেল আরিয়া আর খুঁজে পেল না। আরিয়া দূরে পড়ে থাকা ফোনটা তুলে নিল। পরপরই একটা বাঁকা হাসি দিয়ে বলল, এবার কোথায় লুকাবেন? আমি যে আপনাকে ধরেই ফেলবো এবার। কাল সকালে যদি রেদওয়ানের ঘাড়ে নখের আঁচড়ের দাগ থাকে তবে রেদওয়ানই, তারপর মজা বোঝাবো আপনাকে মিস্টার রেদওয়ান। স্নিগ্ধা কি আবার ফিরে এলো? আরিয়ার ঘুম ভাঙল সকাল সকাল, কিন্তু ঘুম থেকে উঠে সে রেদওয়ানকে আশেপাশে কোথাও দেখতে পেল না। সে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে শুনল রেদওয়ান অনেক আগেই হাসপাতালে চলে গেছে। ফাহিমের কাল রাতেই জ্ঞান ফিরেছে, আজকে ওকে বাসায় নিয়ে আসবে। যদিও ডাক্তারেরা এটাতে রাজি ছিলেন না এত দ্রুত ফাহিমকে ডিসচার্জ করতে, কিন্তু রাবেয়া বেগম ফাহিমকে হাসপাতালে রাখতে চাইছেন না। দরকার হলে বাসাতেই নার্স রাখবেন, তবুও তাকে হাসপাতালে রাখবে না। ওখানকার পরিবেশ নাকি রাবেয়া বেগমের পছন্দ নয়। আরিয়া খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। রবি এসেছিল তাকে নিতে, যাওয়ার পথে রবি বলল, রবি বলল, ম্যাম, কালকে ইয়াসির প্রতাপ চৌধুরীর বাসায় গিয়েছিল। তারপর সেখানে ঘণ্টাখানেকের মতো ছিল। তারপর বেরিয়ে ভার্সিটিতে, সেখান থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে গাড়ি নিয়ে আপনার বাসায়, মানে আপনার পুরনো বাসায়। মনে হয় কিছু খুঁজতে গিয়েছিল। হতে পারে। ওর হাবভাব ভালো লাগছে না। আমাকেও প্রশ্ন করছিল আমি কে। ওর কি সন্দেহ করছে আপনাকে? ও কি সন্দেহ করছে আপনাকে? তাই তো মনে হচ্ছে। এবার কি করবেন ম্যাম, ও যদি জানতে পেরে যায়? আরিয়া কিছুক্ষণ চুপচাপ ভাবলো, তারপর বলল, আজকে দুপুর নাগাদ ওকে একটা মেইল পাঠাও। কি লিখবে আমি তোমায় বলে দিচ্ছি। ওকে ম্যাম। মিস্টার ইয়াসির আবরার, আমাকে দেখার খুব শখ না আপনার? চলো, কোনো ব্যাপার না, আজকে দেখিয়েই দেব তোমায়। স্নিগ্ধাকে খুঁজছো? আজকে স্নিগ্ধা নিজে আসবে তোমার সাথে দেখা করতে। ইয়াসির সবে একটা ক্লাস শেষ করে এসে রেস্ট নিচ্ছে, কিছুক্ষণ পরই ছুটতে হবে অন্য ক্লাস নিতে। ইয়াসির বসে ফোন টিপছিল। ঠিক তখনই তার ফোনে একটি জিমেইল আইডি থেকে মেইল এলো। ইয়াসির মেইলটা ওপেন করতেই দেখলো তাতে লেখা, স্নিগ্ধাকে খুঁজছো? ওকে যদি দেখতে তো তবে আজ সন্ধ্যায় 11 এ রোজ ভিলা রোড চলে এসো। 11 রোজ ভিলা রোড, এটা তো স্নিগ্ধার বাড়ির ঠিকানা। ইয়াসিরের কপাল কুঁচকে এলো। সে তখনই প্রতাপ চৌধুরীর নাম্বারে ফোন দিল। হ্যালো। হ্যাঁ বলো। এই সময় ফোন দিয়েছো? দরকারি কথা ছিল। কি কথা বলো। আমার কাছে এক্ষুনি একটা মেইল এসেছিল, বলছি স্নিগ্ধাকে দেখতে চাইলে ওর বাড়িতে যেতে। প্রতাপ চৌধুরী হাতে রাখা ফাইলটা হাত ফসকে নিচে পড়ে গেল। তিনি চমকে উঠে বললেন, কি? কে পাঠিয়েছে মেইল? ওখানে কোনো নাম আছে? আর কিছু বলেছে? না, এটুকুই লেখা আছে, আর কিছু নেই। কিন্তু কে হতে পারে? সে কি আমাদের সাহায্য করতে চাইছে? তার ইন্টেনশন কি? এটা তো ওখানে গেলেই বোঝা যাবে। ঠিক আছে, যাও। সত্যি যদি স্নিগ্ধা থাকে তবে এতদিন ধরে যা যা হচ্ছে সব কিছুর পেছনে ওই আছে। আচ্ছা, এমনও তো হতে পারে স্নিগ্ধার নাম নিয়ে অন্য কেউ এসব করছে। কিন্তু আর কে হতে পারে? আর কারো সাথে তো শত্রুতা নেই যে সে এভাবে আমাদের ক্ষতি করবে। শত্রুতা নেই? কি বলছেন মশাই? জীবনে এত আকাম করে এখন বলছেন শত্রুতা নেই?
মনে করে দেখুন জমির লোভে আর কার পরিবার ধ্বংস করেছেন, সেই হয়তো এসব করছে। ইয়াসির, বেশি বেশি বলে ফেলছো। বলার মতো কাজ করেছেন তাই বলছি। যাই হোক, আমি যাচ্ছি সন্ধ্যায়, গিয়ে দেখি কি হয়। ঠিক আছে, রাখছি এখন, বলেই ফোন কেটে দিলেন প্রতাপ চৌধুরী। ছেলেটা ইদানিং লাগামহীন হয়ে গেছে। সন্ধ্যা 7টা নাগাদ ইয়াসির গিয়ে পৌঁছালো সেই বাড়িতে। কালকেও এসেছিল সে এখানে স্নিগ্ধার বিষয়ে খোঁজ খবর করতে। বিশেষ কিছু খুঁজে পায়নি। বাড়িটা মাকড়সার জালে ভর্তি। চারপাশে ধুলো জমে আছে। দেয়ালে দেয়ালে পলেস্টারা দেয়ালে দেয়ালে প্লাস্টার খসে পড়েছে। কাঠের আসবাবপত্রগুলো পোকায় খেয়েছে। ইয়াসির একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। আধা ঘন্টা পর বাইরে থেকে একটা গাড়ির আওয়াজ ভেসে এলো। গাড়ির আওয়াজ, ইয়াসির উঠে দাঁড়ালো। পায়ের আওয়াজে কান খাড়া হয়ে উঠল তার। কে আসছে? কি দেখবে আজ সে? সে কি তার শত্রু নাকি বন্ধু? নাকি স্নিগ্ধা নিজেই আসছে? মনের মধ্যে এত এত প্রশ্ন নিয়ে সে উৎসুক হয়ে চেয়ে রইল সামনের দিকে। পায়ের আওয়াজটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। পরক্ষণেই কেউ দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। আপাদমস্তক কালো পোশাকে আবৃত, অন্ধকারে বোঝা যাচ্ছে না মুখ। ইয়াসির এগিয়ে গেল সেদিকে। কে তুমি? আমায় সাহায্য কেন করতে চাইছো? আর তুমি কিভাবে জানলে আমি স্নিগ্ধাকে খুঁজছি? তুমি কি স্নিগ্ধাকে চেনো? আর কি কি জানো তুমি? সতর্ক দৃষ্টিতে প্রশ্ন করল ইয়াসির। মেয়েটা কোনো উত্তর না দিয়ে আস্তে হেসে উঠল। ইয়াসির ভড়কে গেল। তার কথা শুনে মেয়েটা হাসছে কেন? সে আবার প্রশ্ন করল, কি হলো, তুমি হাসছো কেন? কথা বলো, আমার প্রশ্নের উত্তর দাও। এত তাড়া কিসের? ঠান্ডা অথচ ফিসফিসে আওয়াজে বলল সে। এখানে কি মশকরা করতে নিয়ে এসেছো আমাকে? ইয়াসির একটু রাগী স্বরে বলল, না, স্নিগ্ধাকে দেখতে চাও তুমি? তুমি কিভাবে চেনো স্নিগ্ধাকে? তুমি কি? না না, আমি স্নিগ্ধা নই, তবে আমি জানি ও কোথায় আছে। ইয়াসিরের প্রশ্ন শেষ হতে না হতেই মুহূর্তেই চোখের সামনে একটা বড় ঘটনা ঘটে গেল। প্রতাপ চৌধুরী হুড়মুড় করে সেখানে ঢুকে এলো। প্রতাপ চৌধুরীকে দেখে মেয়েটাকে কেউ সরিয়ে নিল অন্ধকারের মধ্যে। প্রতাপ চৌধুরীর হাতে ছিল পিস্তল। ইয়াসির আকস্মিক এই ঘটনায় দিশেহারা হয়ে চেয়ে রইল প্রতাপ চৌধুরীর দিকে। মেয়েটা মুখের মাস্ক সরালো। আরিয়া। তাকে যে লোকটা ধরে আছে এর স্পর্শটা কেমন চেনা চেনা লাগছে। আরিয়া জিজ্ঞেস করার জন্য মুখ খুলতে লোকটা হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। ফিসফিস করে বলল, চুপ, কোনো কথা নয়, যা প্রশ্ন করার পরে করবে। এখন এখান থেকে চলো। কিন্তু এখান থেকে বের হব কিভাবে? আমি আছি তো। লোকটা আরিয়াকে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এদিকে প্রতাপ চৌধুরীকে এভাবে ভেতরে আসতে দেখে ইয়াসির বলল, আপনি এখানে কেন? দিলেন তো সব ঘেঁটে। আমি এসেছিলাম ওকে ধরতে। আমার মনে হয় ওই স্নিগ্ধা। ওকে ধরতে পারলেই সব সমস্যা একেবারে গোড়া থেকে শেষ হয়ে যেত। এই গোবর ভর্তি মাথা আর শুকিয়ে যাওয়া মস্তিষ্ক নিয়ে আপনি বিজনেস করেন? চালাকি দেখাতে গিয়ে ও গেল, ছালাও গেল। সে যখন নিজে থেকেই এসেছিল তখন নিশ্চয় কিছু বলতেই এসেছিল। আপনাকে কে বলেছিল কথার মধ্যে বাম হাত ঢোকাতে? প্রতাপ চৌধুরী কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে রইলেন। এভাবে যে সব খেলা উল্টে যাবে তা সে বুঝতে পারেনি। ইয়াসির বিড়বিড় করে বলল, কিন্তু অন্যটাকে? এর পারফিউমের গন্ধটা কেমন চেনা চেনা লাগলো। লোকটা আরিয়াকে নিয়ে সোজা গাড়িতে গিয়ে উঠে গাড়ি স্টার্ট দিল। আরিয়া তার দিকে চেয়ে বলল, আপনি এখানে কিভাবে এলেন? কিভাবে জানলেন আমি এখানে? বোকা বোকা প্রশ্ন। মানে আমি তোমার বাড়ির এত সিকিউরিটি টপকে তোমার ঘরে ঢুকতে পারছি, আর এটুকু জানতে পারবো না যে তুমি কখন কোথায় যাচ্ছ? আরিয়া ভাবলো, ঠিকই তো। তখনই তার কিছু একটা মনে পড়লো। সে লোকটাকে জিজ্ঞেস করলো, আজকে আপনার পারফিউমের গন্ধটা অন্যরকম লাগছে। রোজ রোজ কি একটাই ইউজ করব নাকি? কিন্তু এই পারফিউম তো আমার হাজব্যান্ড ব্যবহার করে। এই ব্র্যান্ডেড গন্ধটাও একই। তাই নাকি? বাহ, তাহলে তো তোমার হাজব্যান্ড আর আমার মধ্যে বেশ মিল আছে বলতে হবে। নাকি আপনি কিছু বললে? হুম, না, কিছু না।
আরিয়া চুপ করলো। তার সন্দেহটা দিন দিন বিশ্বাসে পরিণত হচ্ছে। আজকে রেদওয়ান বাড়িতে ফিরলে সে যেভাবেই হোক দেখবে। তখন তার দেওয়া ঘাড়ে ও আঁচড়, আর এখন তাকে বাঁচাতে গিয়ে ডান হাতে চোট পাওয়া, এগুলো যদি রেদওয়ানের শরীরে থাকে তার মানে রেদওয়ানই সে। বিকেলের দিকে ফাহিমকে বাড়িতে নিয়ে এসেছে সবাই। রাবেয়া বেগম মীরাকেও সাথে এনেছেন ফাহিমের দেখাশোনার জন্য। তার ধারণা মীরা ফাহিমের দেখাশোনা করলে ফাহিম দ্রুত সুস্থ হয়ে উঠবে। তখন জ্ঞান ফেরার পর থেকে মীরা ফাহিমকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। রাবেয়া বেগম তো নিজের ছেলের জন্য এমন মেয়ে খুঁজছিলেন যে তার মতো করে তার ছেলের খেয়াল রাখবে, ভালোবাসবে। মাহিন শেখ ও অবশ্য রাবেয়া বেগমের কথাই দ্বিমত করেননি। সত্যিই তো, যে ছেলে অচেতন অবস্থায়ও এই মেয়েটাকে খুঁজেছে, সে যে মেয়েটাকে কতটা ভালোবাসে সেটা তো বোঝাই যায়। বাড়ির সবাই রাবেয়া বেগমের ইচ্ছা যুক্তিযুক্ত মনে হয়েছে। সবাই খুশি মনে মীরাকে নিয়ে এসেছে। কিন্তু এই পুরোটা সময় বেশ গোমরা মুখে ছিলেন আনোয়ার শেখ। ভাইয়ের সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। বাড়িতে ফেরার পর শ্রাবন্তী নিজে গেস্ট রুমটা পরিষ্কার করে দিয়েছে মীরার জন্য। ঠিক হয়েছে, ফাহিম সুস্থ হয়ে উঠলে তারপর ভালো দিনক্ষণ দেখে ফাহিম আর মীরার বিয়ে দেওয়া হবে। এতদিন মীরা এই বাড়িতেই থাকবে। মীরা ফ্রেশ হয়ে ফাহিমের কাছে গেল। জ্ঞান ফেরার পর থেকে ফাহিম মীরার সাথে কথা বলেনি। অন্যদের কথার জবাবে হ্যাঁ কিংবা না দিয়েছে। ডাক্তারও বলে দিয়েছে এখন বেশি কথা না বলাতে। মাথায় আঘাত পেয়েছে, রেস্টের দরকার। তাই মীরাও আর কিছু বলেনি। অভিমান করে আছে, আস্তে আস্তে তার অভিমান মীরা ভাঙিয়ে ছাড়বে। মীরা ফাহিমের কাছে গিয়ে তার হাত ধরতে ফাহিম সন্তর্পণে হাতখানা ছাড়িয়ে নিল মীরার থেকে। মীরার দিকে চাইলো না সে। মীরা একটা মুচকি হাসি দিয়ে ওর পাশে বসলো। ফাহিম এখনো অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। এখনো রেগে আছো, কথা বলবে না? ফাহিম কিছু বলল না। মীরা আবার বলল, কি হলো, কথা বলবে না? তবে আমার সাথে? তীব্র অভিমানে ফাহিমের চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মীরা দুহাতে সেটা মুছে দিল। তারপর বলল, তুমি জানো আমি তোমায় ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু কেন দিয়েছিলাম সেটা জানলে হয়তো এভাবে মুখ ফিরিয়ে রাখতে পারতে না। ফাহিম এবার মীরার দিকে চাইলো। মীরার চোখেও পানি। মীরা বলল, তোমায় বলেছিলাম না, মানুষের যখন হারানোর কিছু থাকে না তখন সে আর কোনো কিছুই ভয় পায় না। আমার কাছে হারানোর জন্য এখন শুধু তুমিই আছো, আর সব আমি হারিয়ে ফেলেছি। যদি তুমি জানতে পারতে আমার সাথে কি কি ঘটে গেছে তবে হয়তো অভিমান করে থাকতে পারতে না। তবে একটা কথা বলি, তোমাকে আমার থেকে এতগুলো দিন আলাদা করে রাখার জন্য তোমার আপনজনই দায়ী। প্রতাপ চৌধুরীর পাপের সঙ্গীকে। লোকটা আরিয়াকে নিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আরিয়া মাথাটা কেমন ঝিম ধরে আছে। সে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। মেহবুবা বেগম তাকে বাড়িতে ঢুকতে দেখে পিছু পিছু এলেন। তোর শরীর খারাপ লাগছে? মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে। তেমন কিছু না, তোমরা কখন এলে আন্টি? এই তো বিকেলের দিকে। ফাহিম কেমন আছে? ভালো আছে। তুই রেস্ট নে, আমি কি তোর খাবারটা ঘরে পাঠিয়ে দেব? সময় মতো না খেয়ে না ঘুমিয়ে নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? আমার এখন ক্ষুধা নেই আন্টি, পরে খেয়ে নেব, তুমি চিন্তা করো না। চিন্তা করব না? ছেলে মেয়েগুলোর সব শরীরের এই অবস্থা, আমি মা হয়ে চিন্তা করব না? কাউকে ঠিক মতো খাওয়া দাওয়া করাতে পারি না, কাজ নিয়ে ব্যস্ত। এত কিসের কাজ তোদের, তুমি বুঝবা না? হ্যাঁ, আমি তো বুঝবো না, সব বুঝিস তোরা। ইয়াসিরটাকেও ইদানিং বাড়িতেই পাই না, এত ব্যস্ততা তোদের। জগতে যাক, আমি যাচ্ছি রাতের খাবার রেডি করতে। তোর জন্য হালকা কিছু বানিয়ে দেব। না আন্টি, আমার যদি কিছু লাগে আমি তোমায় বলবো। আচ্ছা ঠিক আছে, বলবি কিন্তু। মেহবুবা বেগম চলে গেলেন। এই বাড়িতে আসার কয়েকদিনের মধ্যেই মেহবুবা বেগমের সাথে তার সম্পর্কটা বেশ ভালো হয়ে গেছে। মেহবুবা বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে।
আরিয়া মাঝে মাঝে মেহবুবা বেগমকে দেখে অবাক, কি সুন্দর করে পুরো সংসারটা সামলে রেখেছে। মেহবুবা বেগম বেরিয়ে যেতেই আরিয়া ফোন বার করে রবির নাম্বারে কল দিল। রবি ফোন ধরলো কয়েক সেকেন্ড পর। হ্যালো, জি ম্যাম বলুন। শোনো, তোমাকে এক্ষুনি একটা কাজ করতে হবে। বলুন। প্রতাপ চৌধুরী আর ইয়াসির বসে আছে প্রতাপ চৌধুরীর বাড়িতে। তৃষা বাসায় নেই, ওর বন্ধুদের সাথে বেরিয়েছে। ইয়াসির দুহাতে কপাল চেপে বসে আছে আর প্রতাপ চৌধুরী সামনে পায়চারি করছে। ইয়াসির বিরক্ত হয়ে বলল, স্থির হয়ে বসতে পারছেন না? এত ছটফট করছেন কেন? ছটফট কেন করছি তুমি জানো না? এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না। নিজেই তো সব ঘেটে ঘ করে দিয়েছেন, এখন আফসোস করছেন কেন? আমি ঘেটে দিয়েছি তো? কে? আমার শ্বশুর এসে এসব করেছে? বসুন চুপচাপ। ইয়াসির ধমকে প্রতাপ চৌধুরীকে বসালো তার পাশের সোফায়। ইয়াসির বিড়বিড় করতে লাগলো, না না, হিসাব মিলছে না। যেদিন আরিয়া মেহেরিন দেশে ফিরল তারপর থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনাগুলো। প্রথমে তৃষার জন্মদিনের দিন ওই কেকের মধ্যে রক্ত, তারপর সাইমকে কিডন্যাপ করা, ওর পর এত অত্যাচার, তৃষাকে পাঠানো স্নিগ্ধাদের বাড়ির দলিল, স্নিগ্ধার রক্তমাখা জামা, আমাকে এমন অদ্ভুত মেইল পাঠানো। কোথায় পেল সে ওই দলিলটা? ওটা তো প্রতাপ চৌধুরীর কাছে ছিল। এই বাড়িতে ঢুকে প্রতাপ চৌধুরীর রুমের মধ্যে সিন্দুক থেকে দলিলটা নিয়ে গেল। তারপর আমাকে যে মেইলটা পাঠালো, সে কিভাবে জানলো আমি স্নিগ্ধাকে খুঁজছি? এটা তো ঢাকা ঢোল পিটিয়ে বলার মতো কোনো ঘটনা না। আমরা যে ওরই খোঁজ খবর করছি সেটা তো শুধু আমরাই জানতাম, আর কারো তো জানার কথা না। আর তখন ওই মেয়েটাকে কে বাঁচালো? তার মানে আর কেউও জানতে আমরা ওখানে দেখা করছি। কিন্তু কে? ওই মেয়েটার কোনো সঙ্গী? মেয়েটাকে? তার হাইট, হাঁটার ভঙ্গিমা কেন এত মেলে আরিয়া নামের ওই মেয়েটার সাথে? প্রশ্ন প্রশ্ন, অনেক প্রশ্ন জটলা পাকিয়ে আছে, কিন্তু একটারও উত্তর খুঁজে পাচ্ছি না। কেন কেন কেন? প্রতাপ চৌধুরী অধৈর্য হয়ে বললেন, কি ভাবছো তুমি? এত কি বিড়বিড় করছো? আমাকে বলো। আমার একদিনে টেনশনে হাত পা সরছে না, আর তুমি বিড়বিড় করেই যাচ্ছ। ইয়াসির জবাব দেওয়ার আগে প্রতাপ চৌধুরীর ফোন বেজে উঠল। ইয়াসির কৌতূহলী হয়ে চাইল তার দিকে। ইয়াসিরের চাহনি বুঝতে পেরে প্রতাপ চৌধুরী বললেন, আরিয়া মেহেরিনের অফিস থেকে ফোন এসেছে, ওনার অ্যাসিস্ট্যান্ট ফোন দিয়েছে। প্রতাপ চৌধুরী ফোনটা তুলল। কি কথা হলো ইয়াসির শুনতে পেল না। কিছুক্ষণ পর প্রতাপ চৌধুরীর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। প্রতাপ চৌধুরীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ইয়াসির তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি বলল? প্রতাপ চৌধুরী কাঁদো কাঁদো স্বরে বললেন, আরিয়া মেহেরিন আমার সাথে করা সব ডিল ক্যান্সেল করে দিয়েছেন। আমি এবার কি করব? আমি তো পথে বসে গেলাম। ক্যান্সেল করে দিয়েছেন মানে? এভাবে হুট করে সব ক্যান্সেল কিভাবে করতে পারে? কোনো কারণ বলেনি? বলল আমার কাগজপত্রে নাকি সমস্যা আছে, উনি এই কাজটা করতে পারবেন না। ইয়াসির কিছুক্ষণ ভেবে তারপর বলল, আপনি আপনার জন্য পার্টনারদের কাছে ফোন দিন, দেখুন তারা কি বলে। সরি, আপনি আপনার অন্য পার্টনারদের কাছে ফোন দিন, দেখুন তারা কি বলে। আর এতে এত টেনশন করার কিছু নেই। উনি প্রজেক্ট না নিলে অন্য কেউ করবে সেটা। বাজারে আরও কত স্টক হোল্ডার আছে, তারা নিবে এই প্রজেক্ট। প্রতাপ চৌধুরী আর সময় নষ্ট না করে তার অন্য পার্টনারদের কাছে ফোন দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা সবাই প্রতাপ চৌধুরীর সাথে পার্টনারশিপ শেষ করতে চায় বলে জানালো। প্রতাপ চৌধুরী এবার তার চেনা জানা স্টক হোল্ডারদের সাথে কনসাল্ট করলেন, কিন্তু তারা কেউই তার প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি হলো না। কেউ কেউ তো তার ফোনই রিসিভ করলো না। প্রতাপ চৌধুরী এবার যেন দিশেহারা হয়ে পড়লেন। কপাল
চাপড়ে বিলাপ করতে লাগলেন তিনি। ইয়াসির তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু এখন কি আর কোনো সান্ত্বনাতে কাজ হবে? রেদওয়ান ফিরল মাঝরাতে। ততক্ষণে বাড়ির সবাই খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে চলে গেছে। শুধু ড্রয়িং রুমে বসে আছে মেহবুবা বেগম। রেদওয়ানকে দেখে উঠে পড়লেন তিনি। রেদওয়ান তাকে আটকালো। মা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার ক্ষুধা নেই এখন। ক্ষুধা নেই মানে? এই তোরা কি শুরু করেছিস বলতো? তোর বউও খেলো না, এসে সেই যে নিজের রুমে ঢুকেছে আর বের হলো না। এত করে বললাম তবুও তাকে একটু খাওয়াতে পারলাম না। ওদিকে তোর ভাই, সে তোর ফিরে থেকেই দরজা আটকে বসে আছে, ডেকেও সাড়া শব্দ পেলাম না। আর এখন তুই এসে বলছিস তুই খাবি না? তাহলে আমি হাত পুড়িয়ে কষ্ট করে রান্না বান্না করি কাদের জন্য? রেদওয়ান গিয়ে মেহবুবা বেগমকে জড়িয়ে ধরল। মা, সরি, কিন্তু বিশ্বাস করো আমার ক্ষুধা পায়নি। কিভাবে খাবো বলো তো? আমি জানি তুমি কষ্ট করে রান্না করেছো, তার জন্য এই যে দেখো কান ধরছি আমি, কিন্তু আমার খেতে একটুও ইচ্ছে করছে না। ঠিক আছে, রুমে গিয়ে ঘুমা, আমি সব গুছিয়ে রেখে যাচ্ছি। রাগ করলে মা? তুমি তো আমার মিষ্টি মা। থাক, আর এত দরদ দেখাতে হবে না, যা তুই। রেদওয়ান মেহবুবা বেগমের কপালে একটা চুমু দিয়ে উপরে চলে গেল। মেহবুবা বেগম ছেলের কাণ্ড দেখে আনমনে হেসে উঠলেন। রেদওয়ান রুমে ঢুকে দেখলো আরিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রেদওয়ান টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর গোসল সেরে বের হয়ে দেখলো আরিয়া তখনও ওখানেই দাঁড়িয়ে আছে। রেদওয়ান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আরিয়া এক দৃষ্টিতে চেয়েছিল আকাশের দিকে। রেদওয়ান যে কখন তার পেছনে গিয়ে দাঁড়ালো সে টেরও পেল না। কি ভাবছেন? রেদওয়ানের গলার আওয়াজ পেয়ে আরিয়া চমকে পিছনে ফিরল। কিছু না, আপনি কখন এলেন? এসেছি তো অনেক আগেই, এসে ফ্রেশ হলাম, তারপর আপনার কাছে এলাম। ও। আরিয়া আবার নিশ্চুপ। রেদওয়ান কিছুক্ষণ দেখলো তাকে, তারপর আবার প্রশ্ন করল, বললেন না তো কি ভাবছিলেন? কিছু না, বললাম তো। আরিয়ার কথা থেমে গেল। দৃষ্টি আটকালো রেদওয়ানের হাতের দিকে। ডান হাতে কাটা দাগ স্পষ্ট। আরিয়া ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, এখানে কাটলো কিভাবে? রেদওয়ান একবার হাতের দিকে দেখে বলল, এটা আজকে রাস্তায় গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো ডিকিতে একটা এক্সট্রা টায়ার ছিল, ওটাই চেঞ্জ করতে গিয়ে এই বিপত্তি। তেমন কিছু না, অল্প একটু কেটে গেছে। সত্যি বলছেন? সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করলো আরিয়া। রেদওয়ান আরিয়ার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল, কি মনে হয় মিথ্যা বলছি? সেটাই তো মনে হলো। এখন আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তবে তো জোর করে বিশ্বাস করাতে পারবো না। আরিয়া আবার সামনের দিকে ঘুরে দাঁড়ালো। রেদওয়ান ও তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে রইল। আজ মনে হয় পূর্ণিমা, কেমন পূর্ণ চাঁদ উঠেছে আকাশে। মন খারাপ মনে হচ্ছে? আরিয়া জবাব দিল না। রেদওয়ান ফের বলল, আমার সাথে শেয়ার করতে পারেন নির্দ্বিধায়, জানেন তো শেয়ার করলে দুঃখ কমে। না। কেন? ধরে নিন আমি আমার দুঃখ কমাতে চাই না তাই। বুঝলাম। আচ্ছা বেশ, আপনি আপনার দুঃখের সাথে সময় কাটান, আমি ঘুমোতে গেলাম। রেদওয়ান ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণের মধ্যেই ফোঁস ফোঁস করে নাক ডাকার আওয়াজ ভেসে এলো। আরিয়া হয়তো এটারই অপেক্ষা করছিল। সে পা টিপে টিপে নিঃশব্দে রেদওয়ানের মাথার কাছে গিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে হাত এগোলো তার কাঁধের দিকে। কাঁধের উপর থেকে অতি সন্তর্পণে জামাটা সরাতেই আরিয়া দেখল মাঝরাতে ফাহিমের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলতেই দেখতে পেল মীরা তার হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ফাহিম জাগালো না তাকে। নিঃশব্দে দেখতে লাগলো তার পারুকে। কতদিন পর তাকে এত কাছ থেকে দেখছে সে। পারু তাকে সব জানিয়েছে কি হয়েছিল তার সাথে, কেন সে সেদিন বাড়িতে গিয়ে আর তার কাছে ফেরেনি, কে তার সাথে এসব করেছে। ফাহিম নিঃশব্দে তার মুখে হাত বোলাতে লাগলো। তার কল্পনারও বাইরে ছিল তার পারুর সাথে এত কিছু হয়ে গেছে, আর সেসবের পেছনে তারই আপনজন দায়ী। আমি ছাড়বো না তাকে, যে তোমার সাথে এসব করেছে। সে আমার যতই কাছের হোক না কেন, অন্যায় করলে শাস্তি তো তাকে পেতেই হবে। প্রতাপ চৌধুরী রুমের এপাশ থেকে ওপাশ ছটফট করছে।
মাথা তার কাজ করা বন্ধ করে দিয়েছে। তার এত দিনের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা তারই চোখের সামনে ডুবতে বসেছে। সে আর হাতছাড়া হয়ে গেছে। কিভাবে সামলাবে সে সব কিছুই মাথায় ঢুকছে না তার। রুমের দরজা ঠেলে কেউ একজন ভেতরে ঢুকলো। প্রতাপ চৌধুরী তাকে দেখে দৌড়ে গেলেন। তুমি এসেছো, তুমি এসেছো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এখন তুমি ছাড়া আমায় সাহায্য করার আর কেউ নেই। আমি পথে বসে গেছি, আমায় বাঁচাও। ও আমার সব কিছু কেড়ে নেবে। দেখো, তুমি যদি আমায় সাহায্য না করো, যদি আমায় পথে বসতে হয়, তবে কিন্তু আমি তোমাকেও ছাড়বো না। পথে বসলে তোমায় নিয়ে বসবো। ভুলে যেও না, আজ অবধি যত পাপ করেছি সব কিছুতে তুমি আমার সাথে ছিলে। এখন যদি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমারও পথে বসতে বেশি বাকি নেই, এই আমি বলে দিলাম। ইয়াসির কি খুঁজছে? প্রতাপ চৌধুরী আর আনোয়ার শেখ ছুটছেন হাসপাতালে। তৃষা হাসপাতালে ভর্তি। হাসপাতালের করিডোরে সাইম, সিনথিয়া, মারিয়া আর সাদিক দাঁড়িয়ে আছে। প্রতাপ চৌধুরী আর আনোয়ার শেখ গিয়ে দাঁড়ালো সেখানে। আনোয়ার শেখ চিন্তিত মুখে বললেন, কি হয়েছে তিশার? বাকিরা কেউ কিছু বলার আগেই মারিয়া কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে ওকে খুঁজে পাচ্ছিলাম না। সারা রাত ওকে খোঁজার পর সকালে জঙ্গলে পেলাম। প্রতাপ চৌধুরী রাগী গলায় বলে উঠলেন, জঙ্গলে মানে? ও জঙ্গলে কিভাবে পৌঁছালো? তোমরা খেয়াল রাখতে পারোনি? তোমাদের সামনে থেকে ওকে কেউ নিয়ে চলে গেল আর তোমরা টের পেলে না। সবাই চুপ করে রইল। আনোয়ার শেখ তাকে শান্ত করার চেষ্টা করলেন। প্রতাপ, শান্ত হও, ওদের সাথে এখন বকাবকি করে কোনো লাভ নেই। যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন একটাই প্রার্থনা করো, মেয়েটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্রতাপ চৌধুরী আর চেঁচামেচি করলেন না, মাথা নিচু করে সেখানেই বসে পড়লেন। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো অপারেশন রুম থেকে। প্রতাপ চৌধুরী, আনোয়ার শেখ সহ বাকিরা উৎসুক হয়ে তার দিকে ছুটে গেলেন। আমার মেয়েটার কি অবস্থা ডাক্তার? ও সুস্থ হয়ে যাবে? প্রতাপ চৌধুরী জিজ্ঞেস করলেন। টাকা নিয়ে চিন্তা করবেন না, টাকার কোনো কমতি হবে না, শুধু ওকে সুস্থ করে দিন, আনোয়ার শেখ বললেন। দেখুন, বিষয়টা টাকার নয়। কিন্তু কিন্তু কি ডাক্তার? প্রতাপ চৌধুরী জিজ্ঞেস করলেন। আপনার মেয়ের রক্তের সাইকো অ্যাক্টিভ ড্রাগ পাওয়া গেছে। মানে এটাতে কি হবে ডাক্তার? আমার মেয়ে বাঁচবে তো? প্রতাপ চৌধুরী জিজ্ঞেস করলেন। হ্যাঁ, ও বেঁচে তো থাকবে, তবে আর 5টা সাধারণ মানুষের মতো নয়। কি বলতে চাইছেন ডাক্তার? পরিষ্কার করে বলুন, আনোয়ার শেখ জিজ্ঞেস করলেন। দেখুন, এটা এমন একটি মেডিসিন যেটা মানুষের স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে, যেটা যে কোনো সুস্থ মানুষকে পাগল বানাতে সক্ষম। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? প্রতাপ চৌধুরী ধপ করে বসে পড়লেন। বাকিরাও হতভম্ব হয়ে একে অপরের দিকে চেয়ে রইল। এর কি কোনো প্রতিকার নেই? আনোয়ার শেখ জিজ্ঞেস করলেন। আমাদের কাছে তো নেই। আনোয়ার শেখ প্রতাপ চৌধুরীর কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, দরকার হলে আমরা দেশের বাইরে নিয়ে যাব ওকে। আরও ভালো ডাক্তার দেখাবো, ও অবশ্যই সুস্থ হয়ে উঠবে। আরিয়ার রুম তন্ন তন্ন হয়ে আছে। ইয়াসির এদিক ওদিক ওলটপালট করে কিছু একটা খুঁজছে। আরিয়া, রেদওয়ান কেউই বাসায় নেই। বাকিরাও যে যার কাজে ব্যস্ত। ইয়াসির কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পেয়ে হাতের কাছে থাকা ফাইলটা ছুঁড়ে ফেলে দিল দূরে। কিছু তো থাকা উচিত, এমন কিছু যাতে ওর বিষয়ে কিছু জানা যায়। কিন্তু এখানে কোথাও তো কিছু নেই। কোথায় পাবো এমন কোনো ডকুমেন্ট যাতে সব ডাউট ক্লিয়ার হয়ে যায়? কে এই মেয়ে? এত সন্দেহজনক কেন? বিড়বিড় করতে করতে তার চোখ গেল আলমারির ভেতর তালাবদ্ধ একটা লকারে। এখানে কি কিছু থাকতে পারে, কিন্তু এর চাবি কোথায় পাবো? ইয়াসির তৎক্ষণাৎ আর কিছু না ভেবে রুমটা গুছিয়ে ফেলল, যাতে কেউ বুঝতে না পারে কেউ রুমে ঢুকেছিল। ইয়াসির বের হতে যাবে, তখনই আরিয়া এসে রুমে ঢুকলো। ইয়াসির যখন তাড়াহুড়ায় ঘর গোছাচ্ছিল, তখনই আরিয়া এদিকে আসছিল।
কিন্তু ইয়াসির এই ঝামেলায় তার পায়ের আওয়াজ শুনতে পায়নি। আরিয়াকে দেখেই বেশ ঘাবড়ে গেল ইয়াসির। আরিয়া ওকে দেখে থমকে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে ইয়াসিরকে ভালো করে দেখে বলল, কি ব্যাপার মাই ডিয়ার বড় ভাসুর? আমার রুমে আপনি, তাও আবার আমরা কেউই যখন রুমে নেই তখনই। কিছু চুরি করতে এসেছিলেন বুঝি? কি বলছো তুমি এসব? আজে বাজে কথা বন্ধ করো, দাঁতে দাঁত চেপে বলল ইয়াসির। এটা আমার বাড়ি, আমি যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। কিন্তু মাই ডিয়ার ভাসুর, বাড়িটা আপনার হলেও রুমটা আমার, আমার আর আপনার ভাইয়ের। এখানে কিন্তু আপনি আমাদের অনুমতি ছাড়া আসতে পারেন না। আচ্ছা, তুমি এখন আমায় শেখাবে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়? না জানলে শেখাতে তো হবেই। তুমি কিন্তু বেশি বেশি করে ফেলছো। আমার তো তা মনে হচ্ছে না। ইয়াসির এবার চুপ করে মনে মনে কিছু একটা ভাবলো। তারপর ভুরু কুঁচকে আরিয়ার দিকে চেয়ে বলল, কালকে রাতে কোথায় ছিলে তুমি? এটা কেমন প্রশ্ন? আমি অফিসে ছিলাম, কালকে কাজ ছিল, সেজন্য সারা রাত অফিসেই থাকতে হয়েছে। রিয়েলি? কিন্তু তুমি তো কাল অফিসে ছিলে না। তোমার অফিসের এমপ্লয়িরা কনফার্ম করেছে তুমি কাল বিকেল নাগাদ বেরিয়েছিলে অফিস থেকে। সারা রাত তুমি অফিসেও ছিলে না আর বাড়িতেও না। কোথায় গিয়েছিলে? ইয়াসিরের কথা শুনে আরিয়া ঠায় দাঁড়িয়ে রইল। তার মাথায় কি চলছে তা বিশেষ বোঝা গেল না। সে মুচকি হেসে বলল, তো ভাসুর সাহেব আমার উপর নজর রাখছেন আজকাল? বাহ, আপনার মতো এত কষ্ট তো মিডিয়ার লোকেরাও করে না। কথা ঘোরানোর চেষ্টা করবে না একদম। কোথায় ছিলে কাল সারা রাত? কক্সবাজার। কক্সবাজার? কিন্তু আমি হঠাৎ ওখানে কেন যাব? কারণ তৃষা গিয়েছিল তাই। যাওয়ার পথে মাঝ রাস্তায় ওকে কেউ কিডন্যাপ করে আর আজ সকালে ওকে পাওয়া গেছে জঙ্গলে। ডাক্তাররা বলেছে ওর মানসিক অবস্থা ভালো নেই। এটা ভালো হওয়ারও সম্ভাবনা নেই। হ্যাঁ, তো এতে আমি কি করব? এসব তুমি করনি তো? আমি? সিরিয়াসলি কি বলছেন আপনি এসব? আমি কেন এসব করতে যাব? আমি তো ওই তৃষা নাকি যেন নাম, ওকে ভালো করে চিনিও না। তাহলে আমি এসব কেন করব? সত্যিই চেনো না? তাই তো মনে হচ্ছে। কেন, আপনার কি অন্য কিছু মনে হচ্ছে? ভীষণ ফিয়ানা তুমি, সহজে ধরা মুশকিল। আরিয়া মুখ টিপে হেসে বলল, অন্তত আপনার থেকে তো কমই। নইলে দেখুন না, এত বড় সত্যিটা এত বছর ধরে কিভাবে লুকিয়ে রাখলেন, কেউ টেরও পেল না? ইয়াসির সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কোন সত্যি? কোন সত্যি লুকিয়ে রাখার কথা বলছো তুমি? আরিয়া হাসতে হাসতে ভেতরে ঢুকলো। বিছানায় বসে বলল, সেটা তো আমার থেকে আপনারই বেশি ভালো জানেন। আপনি বেশি ভালো জানেন। হেয়ালি না করে বলো তুমি কিসের কথা বলছো? আমার বিষয়ে কি জানো তুমি? কে তুমি? তোমার পরিচয় কি? আরিয়া হাসি থামিয়ে গম্ভীর দৃষ্টিতে চাইল ইয়াসিরের দিকে। ইয়াসির ওর এই চাহনি দেখে মনে মনে ঘাবড়ে গেলেও মুখে প্রকাশ করল না। আরিয়া ধীরে ধীরে বলল, আমাকে নিয়ে এত কিউরিওসিটি দেখাবেন না মিস্টার ইয়াসির। আপনি বরং নিজেকে নিয়ে ভাবুন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। এটাই আপনার জন্য ভালো হবে। এখন যান এখান থেকে। ইয়াসির বেরিয়ে এলো ওর রুম থেকে। আরিয়ার বলা কথাগুলো ইয়াসিরের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে তা নিয়ে যেন দিন দিন সন্দেহ আর কৌতূহল বেড়েই চলেছে। ফাহিম আগের তুলনায় বেশ সুস্থ এখন। মীরার সেবা শুশ্রূষায় ফাহিম বেশ কয়েক দিনেই সুস্থ হয়ে উঠেছে। বাড়ির সবাই মীরার উপর বেশ সন্তুষ্ট। সবার আদরের ও হয়ে উঠেছে মীরা। ফাহিম অনেকক্ষণ ধরে শুয়ে থেকে থেকে এবার উঠে বসলো। মীরা তাকে একা একা চলাফেরা করতেও দেয় না। ফাহিম উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীর দুর্বল থাকায় পেরে উঠল না। পড়ে যাওয়ার আগেই মীরা ছুটে এসে ধরে ফেললো তাকে। ফাহিম মীরার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিল। কি করছিলে? আবার একা একা উঠেছো? এখনো তুমি পুরোপুরি সুস্থ নও। পুরো সুস্থ হয়ে গেলে তখন একা একা যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না। মীরা ওকে বিছানায় বসিয়ে দিতে গেল। ফাহিম বলল, বসবো না, ব্যালকনিতে নিয়ে চলো।
মীরা সেটাই করলো। ফাহিমকে নিয়ে ব্যালকনিতে গিয়ে সেখানে রাখা সোফায় বসিয়ে দিল। মীরাকেও ফাহিম তার পাশে বসালো। দুজনে চুপচাপ বসে রইল। কিছু সময় পর ফাহিম বলল, দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল, তাই না? আমার মনে হয় এবার আমাদের বিয়েটা করে নেওয়া উচিত, নইলে তোমাকে বিশ্বাস নেই কখন আবার পালিয়ে গিয়ে লুকিয়ে পড়বে আমার থেকে, তার তো ঠিক নেই। মীরা হাসলো। তুমি না চাইলে তোমায় ছেড়ে আর যাচ্ছি না। আর আর কি, রেদওয়ান ভাইয়া যতক্ষণ আছে ততক্ষণ আর ভয় পাচ্ছি না কাউকে, হাসতে হাসতে বলল মীরা। ফাহিম উৎসুক হয়ে বলল, রেদওয়ান ভাইয়া আবার কি করবে? মীরা তখন তাকে সব খুলে বলল। সে যে রেদওয়ানকে সব বলেছিল তা ফাহিমকে জানালো। ফাহিম অবাক হয়ে বলল, সত্যি বলছো? রেদওয়ান ভাইয়া বলেছে তোমায় এমন করে? বড় বাবা দোষ করেছে জেনেও? রেদওয়ান ভাইয়া তোমার কথা একবারে বিশ্বাস করে নিল? মানে কোনো প্রতিক্রিয়া দেখায়নি? মীরা ডানে বামে মাথা নাড়ালো। ফাহিমের কণ্ঠে চিন্তার আভাস। ভাইয়ার এমন রিয়াকশনের কারণ কি? তবে কি ভাইয়া আগে থেকে জানে বড় বাবার করা কুকীর্তির কথা? কিন্তু সেটা কিভাবে সম্ভব? ভাইয়া তো এতগুলো বছর বাড়িতেই ছিল না। এদিকের তেমন কোনো খবর তো তার জানার কথা না। আমি এই দেশে থেকেই তো বড় বাবার আসল রূপটা চিনতে পারিনি। হতে পারে ভাইয়া সব খোঁজ খবর রাখতো। যাই বলো না কেন, ভাইয়াকে দেখলেই বোঝা যায় ভাইয়া আসলে যতটা সাধারণ দেখায় নিজেকে ততটা সাধারণ ভাইয়া নয়। কেন জানি আমার মনে হয় ভাইয়ার অন্য কোনো পরিচয় আছে। অন্য পরিচয়? কি বলছো তুমি এসব? মানে আমার মনে হয় ভাইয়ার গুপ্ত কোনো পরিচয় আছে। যেমন ধরো আন্ডার কভার এজেন্ট কিংবা গোয়েন্দা। ভাইয়ার চোখ দুটো দেখেছো? দেখলেই মনে হয় সারাক্ষণ বুঝি আশেপাশে কোনো রহস্য খুঁজছে। থামো এবার, কি বলছো এসব? আমার ভাই আর আমি জানি না। আর রেদওয়ান ভাইয়া একদমই অমন নয়। আরে বাবা, যে কিনা ছোটবেলায় সামান্য গাছে চড়তে ভয় পেত, পানিতে নামতো না ডুবে যাওয়ার ভয়ে, সে লুকিয়ে লুকিয়ে এসব করবে? হতেই পারে না। জানো, একবার আমাদের গ্রামের বাড়িতে একদিন খেলতে খেলতে ভাইয়া, আমি আর ইয়াসির ভাইয়া বাজি ধরি। ওখানে একটা পুরনো বাড়ি ছিল, অনেক পুরনো, আশেপাশে তো ঝোপঝাড় ভর্তি। তো বাজিটা ছিল যে সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা ওখানে কাটাতে পারবে সেই আমাদের মধ্যে সব থেকে সাহসী। ইয়াসির ভাইয়া একদিন আর আমি একদিন, দুজন দুদিন করে কাটানোর পর পালা ছিল রেদওয়ান ভাইয়ার। রেদওয়ান ভাইয়াকে জোর করে বাড়িটার মধ্যে রেখে আসার 10 মিনিটের মধ্যে এমন জোরে চিল্লানি দিয়েছিল, আশেপাশের মানুষ ছুটে এসেছিল তার চিৎকারে। সেই যে জ্বর বাঁধালো ভাইয়া, আর উঠল টানা 15 দিন পর। বাপরে, মায়ের হাতে এমন কেলানি খাইছিলাম সেদিন, এখনো মনে আছে। তাতে কি হয়েছে? সেটা ছোটবেলার কথা। তখন ভীতু ছিল বলে যে আজকেও তেমনই থাকবে তা তো নয়। তোমার কথা হয়তো ঠিক, তবে আমার মনে হয় না ভাইয়া এমন কোনো পেশায় আছে। তুমি বেশিই ভাবছো। মীরা চুপ করে গেল। হতেই পারে সে বেশি বেশি ভাবছে, কিন্তু রেদওয়ানকে দেখলে তার অতি সাধারণ একজন মানুষ মনে হয় না। মনে হয় তার ভেতরে অনেক রহস্য লুকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।